হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জেনে গেছো তোমাদের WBSSC অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিডি এক্সামের জন্য কিন্তু এক্সাম ডেট পাবলিশ হয়ে গেছে। তোমরা সেই ডেট ইতিমধ্যে জেনে গেছো। তো সেই অনুযায়ী প্রিপারেশান কিন্তু নিশ্চয়ই আশা করছি সবার ভালোই চলছে। আর আমরা তোমাদের অলরেডি এর আগে আমরা 32খানা জিকে ক্লাস দিয়েছি নতুন সিলেবাস অনুযায়ী। তাছাড়া বিভিন্ন টপিক তো আমরা আলোচনা করেছি, যে সকল টপিক নতুন অ্যাড হয়েছে। আজকে আমরা 33 নম্বর প্র্যাকটিস সেট, আমাদের 33 নম্বর যে জিকে ক্লাস, সেটা আমরা আজকে শুরু করব। তো এর আগে তোমরা যারা এখনও আমাদের গ্রুপ সিডি এক্সামের জন্য জিকে এবং ইংলিশের পিডিএফ নোটসগুলো সংগ্রহ করতে পারোনি, তো যদি করতে চাও তো অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করো, যেটা তোমরা মাত্র 49 টাকায় জিকে এবং ইংলিশ নোটস পেয়ে যাবে। তো এবার চলো শুরু করি আজকে ক্লাসে। ফার্স্ট কোশ্চেন দেখো কি রয়েছে। ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, রেড ক্লিফ লাইন কোন কোন দেশের মধ্যবর্তী সীমানা? রেড ক্লিফ লাইন কোন কোন দেশের মধ্যবর্তী সীমানা? সঠিক অ্যান্সার কী হবে বলো? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, 1 নম্বর, ভারত ও পাকিস্তান। ভারত ও পাকিস্তানের মধ্যে রেড ক্লিফ লাইন অবস্থিত। তারপরে দেখো রেড ক্লিফ লাইন সম্পর্কে একটু জেনে নাও। 17ই আগস্ট 1947-এ যে সীমান্ত রেখাটি ভারতকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করেছে সেটি হচ্ছে রেড ক্লিফ লাইন। এই রেড ক্লিফ লাইনটি গুজরাটের কচ্ছের রন হয়ে জম্মু ও কাশ্মীরের জম্মুর আন্তর্জাতিক সীমানা পর্যন্ত বিস্তৃত, যা ভারত ও পাকিস্তানকে দুটো ভিন্ন দেশে বিভক্ত করেছে। ঠিক আছে, বোঝা গেল? এরপরে দেখো 2 নম্বর কোশ্চেন, কোন নদী দক্ষিণ গঙ্গা নামে পরিচিত? দক্ষিণ গঙ্গা নামে পরিচিত কোন নদী? গোদাবরী, কৃষ্ণা, মহানদী না হচ্ছে মান্ডবী? সঠিক অ্যান্সার হয়ে যাবে গোদাবরী। গোদাবরীকে বলা হয় দক্ষিণ গঙ্গা। গোদাবরী নদী দক্ষিণ গঙ্গা অর্থাৎ দক্ষিণ ভারতের গঙ্গা নদী নামে পরিচিত। গোদাবরী নদী হলো দক্ষিণ ভারতের বৃহত্তম নদী। আর গোদাবরী উত্তর পশ্চিম মহারাষ্ট্র রাজ্য থেকে দাক্ষিণাত্যের উপদ্বীপ ভারত, দাক্ষিণাত্যের বিস্তৃত মালভূমি জুড়ে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। এরপর দেখো 3 নম্বর কোশ্চেন, 1976 সালে কোন সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি একবার সংশোধন করা হয়েছিল? 1976 সালে কোন সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি একবার সংশোধন করা হয়েছিল? তো সেটা হচ্ছে 42তম সংশোধনীর মাধ্যমে। এরপরে এখান থেকে দেখে নাও ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি 1976 সালটা অবশ্যই মনে রাখো। 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে সংশোধন করা হয়েছিল। এটি জরুরি অবস্থা চলাকালীন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দ্বারা প্রণীত হয়েছিল। 42তম সংশোধন, যেটা খুবই ইম্পর্টেন্ট, ভারতের ক্ষুদ্র সংবিধান, ঠিক আছে, মিনি সংবিধান নামে পরিচিত। প্রস্তাবনার 3টা নতুন শব্দ, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ আর হচ্ছে অখণ্ডতা, এই 3টে শব্দ এখানে যুক্ত করা হয়েছিল। মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে, আর রাষ্ট্রপতিকে মন্ত্রী পরিষদের পরামর্শ মানতে বাধ্য করেছে। এরপরে দেখো 4 নম্বর কোশ্চেন, কে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন? সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন কে? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 4, জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। তারপরে দেখো ভাস্কো ডা গামা কবে ভারতে আসেন? সালটা কত হবে? হচ্ছে 1498 সালে ভাস্কো ডা গামা ভারতে আসেন। ভাস্কো ডা গামা যখন পর্তুগিজ অভিযাত্রী ছিলেন, ভাস্কো ডা গামা একজন পর্তুগিজ অভিযাত্রী, ঠিক আছে, মনে রাখো। তিনি প্রথম ইউরোপীয় যিনি সমুদ্র পথে ভারতে পৌঁছেন। ভাস্কো ডা গামা 1498 সালের 20 মে কালিকটে ভারতে আসেন। ঠিক আছে, কোথায়? কালিকট বন্দর। এই ভাস্কো ডা গামার আগমনের সময় কালিকটের রাজা কে ছিলেন? না হচ্ছে সামুদিরি। ভাস্কো ডা গামা 1498 সালে 29 আগস্ট কালিকট ত্যাগ করেন। তারপরে ভাস্কো ডা গামা 1502 সালে ভারতে প্রত্যাবর্তন করেন। তিনি 1524 সালে
1524 সালে ভাইসরয় উপাধি সহ ভারতের গভর্নর হিসেবে নিযুক্ত হন। তো সালগুলো একটু মনে রাখবে, ঠিক আছে, প্রত্যেকটা সাল এখানে একটু মনে রাখবে। এবং এরপরে চলে যাও 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনে কী রয়েছে দেখো, খুবই ইম্পর্ট্যান্ট। পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক চালু করা সমশ্রী প্রকল্প, সমশ্রী প্রকল্পের প্রধান উদ্দেশ্য কী? সমশ্রী প্রকল্পের প্রধান উদ্দেশ্য কী? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। সঠিক অ্যান্সার হয়ে যাবে আর্থিক সহায়তা এবং কল্যাণমূলক সহায়তার মাধ্যমে প্রত্যাবর্তনকারী পরিযায়ী শ্রমিকদের সহায়তা করা। প্রত্যাবর্তনকারী পরিযায়ী শ্রমিকদের সহায়তা করার জন্যই কিন্তু এই সমশ্রী প্রকল্প। তারপর দেখো 7 নম্বর, কোন দল IPL 2025-এর শিরোপা জিতেছে? IPL 2025-এর শিরোপা জিতেছে কোন দল? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 3, বেঙ্গালুরু। ব্যাঙ্গালোর, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর IPL 2025-এর শিরোপা জিতেছে। তারপরে দেখো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? তারিখ সহ সাল বলতে হবে। সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 4, 1 এপ্রিল 1935। 1 এপ্রিল 1935 সালে প্রতিষ্ঠিত হয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআই হলো ভারতের কেন্দ্রীয় ব্যাংকিং প্রতিষ্ঠান, যা ভারতীয় টাকা ইস্যু ও সরবরাহ নিয়ন্ত্রণ করে। আর হচ্ছে এটি প্রথমে কলকাতায় স্থাপিত হয়েছিল, কিন্তু পরে 1937 সালে স্থায়ীভাবে মুম্বাইয়ে স্থানান্তর করা হয়। আর 1926 সালে হিলটন ইয়ং কমিশন আরবিআই প্রতিষ্ঠার সুপারিশ করেছিলেন। 1926 সালে হিলটন ইয়ং কমিশন এই আরবিআই প্রতিষ্ঠার সুপারিশ করেছিলেন। 9 নম্বর কোশ্চেন দেখো, জরুরি অবস্থার সময় কোন মৌলিক অধিকার স্থগিত করা যায় না? জরুরি অবস্থার সময় কোন মৌলিক অধিকার স্থগিত করা যায় না? তো সেটা হচ্ছে এই যে ধারা 20 থেকে 21, ধারা 20 থেকে 21 স্থগিত করা যায় না। 44তম সংশোধনী আইন আদেশ দেয় যে রাষ্ট্রপতির ধারা 20 এবং 21 দ্বারা নিশ্চিত মৌলিক অধিকার প্রয়োগের জন্য আদালতে যাওয়ার অধিকার স্থগিত করতে পারবে না। ঠিক আছে, 44তম সংশোধনী আইনের এটা বলা রয়েছে। 10 নম্বর কোশ্চেন দেখো, নিম্নোক্ত কোন রাজ্যটিতে বিধান পরিষদ নেই? উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, বিহার। এই 4টা রাজ্যের মধ্যে কোন রাজ্যে বিধান পরিষদ নেই? সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 2, রাজস্থান। রাজস্থানে কিন্তু কোনো বিধান পরিষদ নেই। বর্তমানে ভারতের 6টা রাজ্যে বিধান পরিষদ রয়েছে: অন্ধ্রপ্রদেশ, বিহার, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা আর হচ্ছে উত্তরপ্রদেশ। ঠিক আছে, এই 6খানা রাজ্য মনে রাখো। তো এই ছিল মোট আজকের কখানা 10খানা কোশ্চেন। 10খানা কোশ্চেন আমরা আলোচনা করলাম। আশা করি সবার ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে, এখনও যারা ক্লাসটাকে লাইক, কমেন্ট, শেয়ার করোনি, তো অবশ্যই করে ফেলবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে, কেননা এই ধরনের ক্লাস কিন্তু তোমাদেরকে আমরা দিয়ে যাব। এর আগেও আমরা দিয়েছি, আবারও আমরা কিন্তু এই ধরনের ক্লাস দিয়ে যাব। আর আমাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন করে যাবে। টেলিগ্রামে আমাদের সমস্ত কিছু আপডেট এবং তোমাদের এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে টেলিগ্রামে। আর বাকি যদি নোটস নিতে চাও, যে নোটস আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপ, পেড গ্রুপ, সেই গ্রুপেই প্রোভাইড করি। নোটসগুলো প্রোভাইড করে দিয়েছি অলরেডি, দেখতেই পাচ্ছ এই সকল পিডিএফগুলো কিন্তু প্রোভাইড করা হয়ে গেছে। তো তোমরা যদি নিতে চাও তো অবশ্যই আমাদের মেসেজ করো, মাত্র 49 টাকায় এই সকল পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। আর বাকি আদার্স আমাদের আরও অন্যান্য এক্সামের জন্য পিডিএফ অ্যাভেলেবল রয়েছে। যদি তোমরা নিতে চাও, এসএসসি এমটিএস, এসএসসি স্টেনো, এসএসসি সিএইচএল, সিজিএল, আরআরবি এনটিপিসি, এসএসসি জিডি, ফেজ 13, সিপিও এবং তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স, তো সমস্ত পিডিএফ আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। এই সকল পিডিএফ তোমরা যদি নিতে চাও তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যে পিডিএফটা নেবে সেটা লিখে মেসেজ করবে, তাহলে আমরা বলে দেবো কীভাবে তোমরা পেমেন্ট করবে আমাদেরকে। পেমেন্ট করলেই আমরা কিন্তু আমাদের গ্রুপে অ্যাড করে দেবো। আর সেখান থেকে তোমরা কিন্তু তোমাদের পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে এবং সেগুলো প্রিন্ট আউটও করতে পারবে। ঠিক আছে, প্রত্যেকটা পিডিএফ তোমরা প্রিন্ট আউট করতে পারবে, এই ফ্যাসিলিটিও আমাদের রাখা হয়েছে। তো যদি নিতে চাও তো শীঘ্রই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো।